সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সবসময় একটি কথা বলে আসছিলেন যে ২৬-এর নির্বাচনটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর সবথেকে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে সেটাই হয়েছিল। তবে ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি দলকে জিতিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা সাধারণ মানুষ থেকে শুরু করে বহির্বিশ্বের আন্তর্জাতিক যে মিডিয়াগুলি আছে সকল মিডিয়াতেই কিন্তু ফলাভাবে প্রকাশিত হয়েছে। তো এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। আসলে ফলাফলটা কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হলো এবং জামাতের আমির শফিকুর রহমানকে কিভাবে ব্ল্যাকমেইল করা হলো, কিভাবে বিএনপিকে তিনি মেনে নিলেন সরকার প্রধান হিসাবে, সেই সব ব্যাপারেই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। তাই সকলকেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন। এবার আসি মূল আলোচনায়। আসলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের পরিবর্তনের জন্য নতুন একটি বাংলাদেশকে চেয়েছিলেন সকল জনগণ। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল দলকে বাংলাদেশের মানুষ দেখেছে, কিন্তু বাংলাদেশের উন্নয়ন কখনোই হয়নি, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। সে কারণে এইবার সকলের একটা মাত্র স্লোগান ছিল যে জামাতকে আমরা ক্ষমতায় দেখতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে পর্যায়ক্রমে জামাত কিন্তু মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে। একটা সময় আমরা জামাতকে রাজাকার বলতাম, আলবদর বলতাম, আলসাম বলতাম, রক্কাটা বলতাম, কিন্তু এই 17-18 মাস তত্ত্বাবধায়ক সরকার যে দায়িত্ব নিলেন তাদের এমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি যেটা তাদের আগে বলা হতো। এ কারণে জামাতের কিন্তু দিন দিন পাল্লা কিন্তু ভারী হয়েছিল। দেখেন, যেদিন নির্বাচন হলো সারাদিন সুষ্ঠু নির্বাচন এবং জামাত কিন্তু বিশাল আসন নিয়ে, অনেকগুলি আসন নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করতে পারত বা করেছিলেন। হঠাৎ মধ্যরাতে, মানে সন্ধ্যার পরে, মধ্যরাতে না সন্ধ্যার পরে জামাতের আমিরকে পার্সোনালি মিটিংয়ে ডাকা হয় গোয়েন্দা সংস্থা থেকে। তো সেখান থেকে তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে আপনারা যেভাবে এগিয়ে আছেন তাতে কিন্তু আপনাদের সরকার গঠন করার কিন্তু প্ল্যান চলতেছে বা আপনারা সরকার গঠন করার পথে। এখন এই অবস্থা যদি হয়, বহির্বিশ্বে আপনাদেরকে কেউ মেনে নেবে না এবং বিএনপিকে সবাই সাপোর্ট দিচ্ছে এবং সকল মিডিয়া এবং প্রশাসন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বিএনপির দিকে সবাই ঝুঁকে পড়ছে। এখন এই অবস্থায় যদি আপনারা কোনো প্রতিবাদ করেন তাহলে গৃহযুদ্ধ তৈরি হবে। তখন কি হবে? আওয়ামী লীগ এবং বিএনপি মিলে আপনাদেরকে শায়েস্তা করবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না, যেরকমটা আগে ছিল না। তো সব কিছু বিবেচনা করে হয়তো উনি তখন পারত এই কথা উপেক্ষা করে উনি বলতো যে ঠিক আছে, আমরা এটা মানব না, আমরা আন্দোলন সংগ্রাম করব। তাহলে কি হতো? আবার 24-এর যেই 5ই আগস্ট ঘটেছিল সেরকমের গণ অভ্যুত্থানের মতো হাজার হাজার লাখ লাখ লোক আহত হতো, পঙ্গুত্ব বরণ করতো, মারা যেত। এই সব কিছু বিবেচনা করে জামাতের আমির চিন্তা করলো যে ক্ষমতাই তো বড় কিছু না, আগে দেশের মানুষ এবং মানুষের জীবন। সেই কথা চিন্তা করে তিনি মেনে নিলেন এবং পরবর্তী সময় এ ব্যাপারে কোনো আলোচনা করলেন না। যাই হোক, মানে ওনারা যদি ওই সময় মাঠে নামতেন এবং কোনো আন্দোলন সংগ্রাম করতেন তাহলে আওয়ামী লীগের যারা পলাতক নেতাকর্মী ছিলেন তারা বিভিন্নভাবে গুপ্তভাবে সাধারণ মানুষের উপর অ্যাটাক করতেন এবং সেটা জামাতের উপর চাপিয়ে দিতেন। তখন বহির্বিশ্বের জামাতের উপর যে কলঙ্ক ছিল যে তারা মানুষ হত্যা করে, তারা মানুষের সাথে অন্যায় আচরণ করে, রক কাটে, এইগুলি কিন্তু প্রকাশ পেত। এ কারণে জামাতের আমির সুন্দরভাবে সেটা মেনে নিয়েছে। তবে জামাতের দল হারেনি, হেরেছে সাধারণ জনগণ, কারণ জনগণ কিন্তু জামাতকেই ভোট দিয়েছিলেন। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না,
আমার মূল ইনফরমেশনটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন এবং আমরা জামাতকে পরবর্তীতে কী পজিশনে দেখতে চাই সেটা নিয়ে আপনার সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।